আসসালামু আলাইকুম। বাক্য থেকে বিগত সালে আসা প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন, ভাষার মূল উপকরণ কি? উত্তর, ভাষার মূল উপকরণ বাক্য। ২ নম্বর প্রশ্ন, কোনটি বাক্যের বাহন? উত্তর, শব্দ বাক্যের বাহন। ৩ নম্বর প্রশ্ন, বাক্যের একক কি? উত্তর, পথ হচ্ছে বাক্যের একক। প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? প্রতিটি বাক্যে প্রধান দুটি অংশ থাকে। দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। একটি আদর্শ বাক্যে কয়টি গুণ আবশ্যক? একটি আদর্শ বাক্যে 3টি গুণ আবশ্যক: আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এই 3টা বৈশিষ্ট্য, কিন্তু আসক্তি বৈশিষ্ট্য নয়। বাক্যের গুণ কি কি? উত্তর, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা হচ্ছে বাক্যের গুণ। বাক্যের এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। গরুর মাংস খায় বাক্যটি অশুদ্ধ কেন? গরু মাংস খায় না, এটা যোগ্যতার অভাব। শব্দের যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত? শব্দের যোগ্যতার সাথে 6টি বিষয় জড়িত। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো বাক্যটিতে কোন দোষ আছে? বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ আছে, কারণ বীজ ক্ষেতে বপন হয় কিন্তু মন্দিরে বপন হয় না। তাহলে এই যে হৃদয় ক্ষেতে আশার বীজ উক্ত হলে, এখানে যদি মন্দিরের জায়গায় ক্ষেত ব্যবহার করা হতো তাহলে বাক্যটি শুদ্ধ হতো। সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষে দুষ্ট, কারণ এখানে সকল শিক্ষক হইলে হইতো সকল শিক্ষক অথবা শিক্ষকগণ, যে কোনো দুটার একটা হবে, কিন্তু দুটা একসাথে ব্যবহার করলে সেটা বাহুল্য দোষ হবে। তাহলে হবে সকল শিক্ষক আজ উপস্থিত অথবা শিক্ষকগণ আজ উপস্থিত। শুদ্ধরূপ চিহ্নিত করুন। সব ছাত্র, বাকিগুলা বাহুল্য দোষ। অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি কি হারাবে? বাক্যটি যোগ্যতা হারাবে, কারণ বাংলা ভাষায় গুরুচণ্ডালী দোষ মানে হলো তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ, অর্থাৎ সাধু এবং চলিত ভাষার প্রয়োগই হচ্ছে গুরুচণ্ডালী দোষ। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়? উত্তর, গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? সে স্কুলে যাবে। এই বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত। বাকিগুলা তার বাহিরে, এই যে বাহিরে যাবার সময় হয়েছে, যে বাহিরে, এটা হচ্ছে সাধু ভাষা, আর বাকিগুলো হচ্ছে চলিত ভাষা। সাধু চলিত ভাষার মিশ্রণের ফলে ক নাম্বার বাক্যটা গুরুচণ্ডালী দোষযুক্ত। গ নাম্বার বাক্য তার বিবাহ হয় নাই, এই যে বিবাহ হয় নাই, নাইটা হচ্ছে সাধু ভাষার শব্দ, আর নেই হচ্ছে বা নি হচ্ছে চলিত ভাষার শব্দ। এই জন্য সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটছে। তাহারা রওনা হলো,
এই যে তাহারা এটা সাধু ভাষা আর রওনা হলো চলিত ভাষা, তাহলে ক, গ এবং ঘ হচ্ছে সাধু চলিত ভাষার মিশ্রণ করছে, কিন্তু খ নাম্বারে সবগুলোই কি চলিত ভাষা, এজন্য গুরুচণ্ডালী দোষমুক্ত বাক্য খ। সব পুরা শব্দটি কি দোষ দেখা যায়? সব পুরা, সব দাহ হয়, সব হচ্ছে একটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, পুরা হচ্ছে দেশি শব্দ, তাহলে সংস্কৃত শব্দের সাথে দেশি শব্দের মিশ্রণ করছে, এটা হচ্ছে কি গুরুচণ্ডালী দোষ। কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? মরাপুরা, হ্যাঁ দেশি শব্দ, দুটাই সব দাহ, এটা তৎসম শব্দ, দুটাই ঘোড়ার গাড়ি, দুটাই দেশি শব্দ, গোটকের গাড়ি, গোটক হচ্ছে তৎসম শব্দ, গাড়ি হচ্ছে দেশি শব্দ, তাহলে এই ঘ নাম্বারটাই গুরুচণ্ডালী দোষযুক্ত শব্দ বা বাক্যাংশ। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? সব পুরা, সব হইতেছে তৎসম শব্দ, পুরা হইতেছে দেশি শব্দ, মরা হইতেছে মরা দাহ, মরা দেশি শব্দ, দাহ হইতেছে তৎসম শব্দ, সব দাহ, হ্যাঁ দুটাই কি তৎসম শব্দ, তাহলে এটাই হচ্ছে গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে কি বলে? একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটি নিম্নোক্ত কোন শ্রেণীর? বাক্যটি নিম্নোক্ত সরল বাক্য। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য? আমার জ্বর জ্বর লাগছে, এটি সরল বাক্য। কোনটি সরল বাক্য? তুমি অদম বলে আমি উত্তম হইব না কেন, এটি হচ্ছে সরল বাক্য। বাকিগুলা সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ। জটিল বাক্য, তুমি যা বলবে তাই ঠিক, এটা যৌগিক বাক্য। যা করবার তাই করেছি, যৌগিক বাক্য। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, এটি কোন বাক্যের উদাহরণ? সরল বাক্য। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। একটিমাত্র সমাপিকা ক্রিয়া, একটিমাত্র উদ্দেশ্য আছে, এজন্য এটি সরল বাক্য। তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন, এটি একটি সরল বাক্য। জ্ঞানী লোক সকলে শ্রদ্ধার পাত্র, এটি একটি সরল বাক্য। চেহারা নিষ্প্রভ হলেও তার মুখাবয়বে একটা পরিতৃপ্তির আভা ছিল, একটিমাত্র উদ্দেশ্য, একটি বিধেয় আছে বলে এটি একটি সরল বাক্য। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এই যে বাক্যে যিনি আছে এবং তিনি আছে, এরকম যদি যিনি তিনি দ্বারা যদি সাপেক্ষ ভাব থাকে তাহলে সেটা হবে জটিল বাক্য অথবা মিশ্র বাক্য, শর্তযুক্ত বাক্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হয়েছো, এই যে বাক্যে যেহেতু আছে এবং সুতরাং দুইটা সাপেক্ষ সর্বনাম আছে, দুইটা বাক্যকে যোগ করছে সাপেক্ষ সর্বনাম, এজন্য এটা হচ্ছে কি জটিল বাক্য, এটা একটা জটিল বাক্য। জটিল বাক্য হচ্ছে শর্তযুক্ত বাক্য, যেহেতু নম্বর বেশি পাইছে তাই সে প্রথম হয়েছে, প্রথম শর্তের কন্ডিশন পূরণ করছে বিধায় সে প্রথম হয়েছে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা। আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব, এই যে এখানে প্রথম বাক্যের পর কি বসছে? কমা বসছে, আর পরের বাক্য বসছে, এটা জটিল বাক্য। আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব, এটা একটা জটিল বাক্য, কারণ শর্তযুক্ত। আমি এসেছি বলেই তো কারণ তোমাকে নিয়ে যাব,
না আসলে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য এটা একটার সাথে আরেকটা শর্ত। তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল বাংলো। তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল বাংলো, অর্থাৎ স্বাধীনতা আসছে বলেই সকিনা বিবির কপাল ভাঙছে, অর্থাৎ একটার কারণে আরেকটা ঘটছে। অর্থাৎ একটার কারণে আরেকটা ঘটলে সেটা হবে জটিল বাক্য, মিশ্র বা জটিল বাক্য। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন। এই যে যিনি তিনি, এখানেও আছে যিনি এবং তিনি, সাপেক্ষ ভাব আছে। একটু আগে যিনি এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, এটা হচ্ছে একটা জটিল বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, একটার কারণে আরেকটা ঘটছে। আবার এইখানে কি আছে, সাপেক্ষ ভাব আছে দুইটা, যেই সেই সাপেক্ষ সর্বনাম। এজন্য এটা একটা জটিল বা মিশ্র বাক্য। যদি বৃষ্টি হয় তবে বের হবে না, যদি বৃষ্টি হয় তবে বের হবে না, যদি তবে দুইটা শর্তযুক্ত, কন্ডিশন বোঝাচ্ছে। আবার দুইটা সাপেক্ষ সর্বনাম আছে, এজন্য এটা জটিল বা মিশ্র বাক্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে যদি, আবার এখানে তবে, দুইটা বাক্যকে সাপেক্ষ সর্বনাম যুক্ত করছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একটার কারণে আরেকটা ঘটতেছে, একটার উপর আরেকটা নির্ভর করতেছে। তাহলে এটা শর্তযুক্ত বাক্য, মিশ্র বা জটিল বাক্য। যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, কোন ধরনের বাক্য? এই যে যিনি আছে, আবার এখানে তাকে, যিনি তাকে, অর্থাৎ যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। উপকার করলে শ্রদ্ধা করে, অর্থাৎ কন্ডিশন, শর্তযুক্ত, শর্তের উপর নির্ভর করতেছে, একটার উপরে আরেকটা বিষয় নির্ভর করতেছে। উপকার করলে শ্রদ্ধা করবে, উপকার করলে শ্রদ্ধা করবে না, অর্থাৎ একটার সাথে আরেকটা কন্ডিশন বা শর্তযুক্ত সম্পর্ক। এই ধরনের বাক্যই হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, অর্থাৎ পরিশ্রম করলেই সুখ লাভ হবে। আবার যে সেই আছে, হ্যাঁ, দুইটা সাপেক্ষ সর্বনাম দুইটা বাক্যকে যুক্ত করছে, দুইটা বাক্য হচ্ছে কন্ডিশন যুক্ত, একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত। এজন্য এটা মিশ্র বা জটিল বাক্য। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, অর্থাৎ যতই ততই, দুইটা সাপেক্ষ সর্বনাম যুক্ত হয়ে দুইটা বাক্যকে যুক্ত করছে, অর্থাৎ বাক্যের মধ্যে একটা শর্ত আছে, কন্ডিশন আছে, এজন্য এটা জটিল বাক্য। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়। এই যে যিনি তিনি, যিনি আছে আবার তিনি আছে, এরকম যিনি তিনি থাকলে সেটা জটিল বা মিশ্র বাক্য হবে। তিনি যখন চাঁদপুরে থাকতেন তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন। এই যে তিনি যখন চাঁদপুরে থাকতেন তখন প্রত্যহ তিনি নদীর তীরে হাঁটতেন, দুটা বাক্যই হচ্ছে শর্ট কন্ডিশন এর উপর নির্ভর করতে। তিনি তখন, আবার এই যে যখন আছে তখন, যখন তখন আছে সাপেক্ষ সর্বনাম, হ্যাঁ, যখন তখন, এজন্য এটা জটিল বা মিশ্র বাক্য। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন হলে তাকে যৌগিক বাক্য বলা হয়। অর্থাৎ যৌগিক বাক্যের মধ্যে দুটি সরল বাক্য থাকবে, বাক্যগুলো স্বাধীন থাকবে এবং বাক্যের মাঝখানে অব্যয় থাকবে, সংযোগকারী বা বিয়োজককারী অব্যয় থাকবে। যেমন তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, তার বয়স বেড়েছে, এটার সাথে এটা কিন্তু বুদ্ধি বাড়েনি। এই যে মাঝখানে যদি কোনো বাক্যের মাঝখানে যদি কিন্তু, এবং, ও, আরও, অধিকন্তু, নয়তোবা, হয়তোবা, তবু, বরঞ্চ এরকম যদি থাকে তাহলে সেই বাক্যগুলো হবে যৌগিক বাক্য। সামনে যদি এই প্রথম বাক্যের সামনে যদি কোনো কিছু সাপেক্ষ সর্বনাম না থাকে তাহলে সেটা যৌগিক বাক্য হবে, সেটা কি হবে? যৌগিক বাক্য। আমি যাব তবে কাল যাব, আমি যাব তবে কাল যাব, এই যে তবে আছে মাঝখানে, এজন্য এটা
দুটা সরল বাক্য, আমি যাব, এটা একটা সরল বাক্য, কাল যাব, এটা একটা সরল বাক্য। সরল বাক্য দুটাকে যোগ করছে তবে দ্বারা, এজন্য এটা যৌগিক বাক্য। তিনি অত্যন্ত দরিদ্র, এটা একটা সরল বাক্য, কিন্তু অন্তঃকরণ খুব উদার, এটাও একটা সরল বাক্য। এই যে এই মাঝখানে কিন্তু আছে, এই কিন্তু থাকাতে এটা হবে যৌগিক বাক্য। তার টাকা আছে, একটুকু সরল বাক্য, এই যে মাঝখানে কিন্তু আছে, তিনি দান করেন, এটাও সরল বাক্য। দুইটা সরল বাক্যকে যোগ করছে কিন্তু, এজন্য এটা যৌগিক বাক্য। রওনা হও না, হয় রওনা হও নয়তো বা গাড়িতে উঠো। এই যে হয় রওনা হও, এটা সরল বাক্য, গাড়িতে উঠো, এটাও সরল বাক্য। মাঝখানে এই যে নয়তো বা আছে, হয়তো বা নয়তো বা ও এগুলো যদি থাকে সেটা হবে যৌগিক বাক্য। কোনটি যৌগিক বাক্য? তুমি আমার বাড়িতে এসো, আমি খুশি হব, এটা হবে যৌগিক বাক্য। তুমি আমার বাড়িতে এসো, আমি খুশি হব। কোনো কোনো যৌগিক বাক্যে সেখানে এবং, কিন্তু, ও এগুলা থাকবে না, কমা দিয়ে বোঝাবে, সেটা বুঝতে হবে যে বাক্যটাতে শর্ত থাকবে না। আর বাকি বাক্যগুলোতে আমরা দেখি ক নাম্বার বাক্যে তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব। এই যে তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হব, এটা শর্তযুক্ত। তুমি আমার বাড়িতে আসলে খুশি হব। তুমি যদি আমার বাড়িতে আসো আমি খুশি হব, এই যে যদি দ্বারা বোঝাচ্ছে, যদি দ্বারা বোঝালে সেটা যৌগিক বাক্য হয়ে যাবে। আর বাকিগুলো তুমি আমার বাড়িতে না আসলে আমি খুশি হব, অখুশি হব, এটা সরল বাক্য। তুমি আমার বাড়িতে আসলে খুশি হবে, সরল বাক্য। তুমি যদি আমার বাড়িতে আসো তবে আমি খুশি হব, এখানে তবে নাই, যদি আছে শর্তযুক্ত, যদি দ্বারা শর্তযুক্ত বোঝালে এটা জটিল বাক্য হবে। আর ঘ নাম্বারে তুমি আমার বাড়িতে এসো আমি খুশি হবে, এটাতে কোনো কন্ডিশন নাই, একটা কমা দেওয়া আছে শুধু, এজন্য এটা যৌগিক বাক্য। গুণী লোক বিনয়ী হয়, জটিল বাক্যে রূপান্তর সঠিক কোনটি? গুণী লোক বিনয়ী হয়, এটাকে জটিল বাক্য করলে হয় যার গুণ আছে সে বিনয়ী হয়। এই যে যার, সে, যার আছে, যার গুণ আছে সে বিনয়ী হয়, এটা হচ্ছে জটিল বাক্য। যেমন কাজ করবে তেমন ফল পাবে, এই যে যেমন তেমন, এই বাক্যটি হচ্ছে একটা যেমন কাজ করবে তেমন ফল পাবে, জটিল বাক্য বা মিশ্র বাক্য। বাক্যটি সরল রূপ করলে কি হয়? কাজ অনুযায়ী ফল পাবে, ক নাম্বারটা, কাজ অনুযায়ী ফল পাবে, এটা সরল বাক্য। জটিল বাক্যকে সরল বাক্য করলে এটা হয়। গাড়ি ঘোড়া চড়লে লেখাপড়া করো, গাড়ি ঘোড়া চড়লে লেখাপড়া করো, এই সরল বাক্যটি যৌগিক বাক্য করতে হবে। তাহলে কি হবে? লেখাপড়া করো, এটা একটা সরল বাক্য, তাহলে গাড়ি ঘোড়া চড়তে পারবে, এটা হয়ে গেলে যে তাহলে দ্বারা বোঝাচ্ছে, হ্যাঁ তাহলে আছে, এজন্য এটা কি যৌগিক বাক্য। অসহায়ের পাশে দাঁড়াও, এটি যৌগিক বাক্যে রূপান্তর করলে কি হয়? যারা অসহায় তাদের পাশে দাঁড়াও, এই যে যারা অসহায় তাদের পাশে দাঁড়াও, এটা কন্ডিশনযুক্ত হয়ে যাচ্ছে, এটা জটিল বাক্য, আমাকে যৌগিক বাক্য করতে হবে। তাহলে খ নাম্বার, কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও, কিছু লোক আছে অসহায়, এই যে এটা হবে কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও, এটাই হচ্ছে যৌগিক বাক্য, শর্তযুক্ত না। এই যে পাশে দাঁড়াতে হবে যারা কিনা অসহায়, এই যে যারা, হ্যাঁ যারা, এটা দ্বারা শর্তযুক্ত বোঝাচ্ছে, অসহায়দের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে, এটাই হচ্ছে কিছু লোক আছে যারা তাদের পাশে দাঁড়াও, এটাই হচ্ছে যৌগিক বাক্য। বিবৃতিমূলক বাক্য কোনটি? বিবৃতিমূলক বাক্য হচ্ছে হাবোধক বাক্য এবং নাবোধক বাক্যগুলোকে বিবৃতিমূলক বাক্য বলা হয়। তোমার মঙ্গল হোক, এটা হচ্ছে কি আদেশসূচক বাক্য, এটা বিবৃতিমূলক বাক্য না। তোমার আজ কি পরীক্ষা, এটা হইতেছে প্রশ্নসূচক বাক্য, সে ডাকা যাবে না। তাজ্জব ব্যাপার, এটা আশ্চর্যবোধক বাক্য, তাজ্জব বোঝাচ্ছে, সে ডাকা যাবে না, এটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য হাবোধকও হতে পারে আবার নাবোধকও হতে পারে। নির্দেশাত্মক বাক্য কোনটি? নির্দেশাত্মক বাক্য হচ্ছে লোকটি গরিব কিন্তু কৃপণ নয়, এটা না। লোকটি গরিব কিন্তু কৃপণ নয়, এটা হচ্ছে
যৌগিক বাক্য। এরা কি অন্য জাতের মানুষ নয়? এটা হচ্ছে নেতিবাচক বাক্য। এখান থেকে যাও, কি দুষ্টু ছেলেগুলো, বিস্ময়সূচক বাক্য। এখান থেকে যাও, এটাই হচ্ছে কি নির্দেশাত্মক বাক্য। এবার আমাদের বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্যে কোন ধরনের? এবার আমাদের বিচিত্র অভিজ্ঞতা হলো, এটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য। প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে, বাক্যটি একটি অস্তিবাচক বাক্য, হাবোধক বাক্য। কোনটি অস্তিবাচক বাক্য? জায়গাটা নির্জন, আর বাকিগুলো ওকে চেনা জানা নেতিবাচক বাক্য, কথাটা মেনে উপায় নেই নেতিবাচক বাক্য। পৃথিবী চিরস্থায়ী নয়, এই যে নয় আছে, নেই আছে, না আছে, এগুলো নেতিবাচক বাক্য। এতে দোষ নেই, বাক্যটি একটি নেতিবাচক বাক্য, কারণ নেই শব্দটি আছে। ভালো ফলের চেষ্টা করো, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ এগুলোই বুঝালে সেটা অনুজ্ঞাসূচক বাক্য হয়। মা বাবার সেবা করো, এটি কোন ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। আদেশ, উপদেশ, অনুরোধ বুঝালে সেটা অনুজ্ঞাসূচক বাক্য হয়। বলবীর বল উন্নত মমস্বীর, বাক্যটি কি সূচক? বাক্যটি বিস্ময় সূচক। হে সিন্ধু মোর মজিনু তব রূপে, এটি কোন ধরনের বাক্য? বিস্ময়সূচক বাক্য। সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্রা, এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য, সেই সাথে এটা একটা জটিল বাক্য বা মিশ্র বাক্য। কোনটি অস্তিবাচক বাক্য? মানে হাবোধক, সে কিছুতেই সন্তুষ্ট নয়, এটা নাবোধক। দুবারে বেশি ফোন করিনি, নাবোধক। আমি অন্য কোথায় যাব না, নাবোধক। আপনি আমায় অবিশ্বাস করেছেন, এটা হচ্ছে অস্তিবাচক বাক্য, বাকিগুলা নেতিবাচক। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটি নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, এটাই হবে নেতিবাচক বাক্য। তবু না বলো, কথাটি সবাই মেনে নেয়, বাক্যটি নেতিবাচক রূপ কোনটি হয়? তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না, অর্থাৎ খ নাম্বার সঠিক উত্তর। তাতে সমাজ জীবন চলে না, বাক্যটি অস্তিবাচক রূপ করলে কোনটি হয়? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশন আইটি অন করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে মতামত জানাতে ভুলবেন না।